যে রাসেলস ভাইপারটা আমরা আজকে দেখাচ্ছি, এই রাসেলস ভাইপারটা কিন্তু অনেক বড়, বিগ ওয়ান। হ্যাঁ, অনেক বড় একটা সাপ। আচ্ছা দেখেন, এই সাপটা হচ্ছে কি করছে, যে লুকায় যাওয়ার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখেন, সে কিন্তু তেড়ে আসলো না আমাকে কামড়াইতে, বরং সে কি করতেছে, আবার লুকানোর চেষ্টা করছে। তো যেটা হতো, আমি যদি না বুঝে তার যে রেঞ্জ, বাইটিং রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে যদি আমি পৌঁছায় যাইতাম, এই যে পালানোর চেষ্টা করছে দেখেন, তাহলে সে কিন্তু কামড় দিতে পারতো। তো তারা কত দূর থেকে কামড় দিতে পারে? একটা রাসেলস ভাইপার, তার তার যে বডি লেন্থ, সেই বডি লেন্থের 2/3, মনে রাখবেন, যদি একটা রাসেলস ভাইপার 3 ফিট লম্বা হয়, তাহলে সে 2 ফিট দূরে যেয়ে কামড় দিতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সে কিন্তু তেড়ে এসে কামড় দিচ্ছে না, সে হিসিস করছে এবং পালানোর চেষ্টা করছে। যদিও তারা খুবই অলস, তারপরেও কিন্তু তারা পালানোর চেষ্টা করতেছে। দেখেন, সে কি তেড়ে এসে কামড় দিচ্ছে? আমি কিন্তু তার থেকে 2-3 ফিটের মধ্যে আছি, সে ইচ্ছে করলে আমাকে এসে কামড় দিতে পারে। আমি বোরহান বিশ্বাস রমন, সাপ নিয়ে কাজ করি, সাপ এবং সরীসৃপ নিয়ে। আমি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি সোশ্যাল মিডিয়া এবং যে গণমাধ্যমগুলো আছে বাংলাদেশের, সেগুলোতে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা যে সাপটা আছে, সেটা নিয়ে অনেকগুলো ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অনেক ভুল তথ্য যাচ্ছে, যেটা মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। এটা প্যানিক আকারে ছড়ায় পড়ছে মানুষের মধ্যে। এতে করে কি হচ্ছে, রাসেলস ভাইপার মারার জন্য মানুষ আগ্রহী হয়ে উঠছে এবং এটাকে মারতে যেয়ে অনেকেই এটার আক্রমণের শিকার হচ্ছে, আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে। এ ধরনের আমরা বেশ কিছু নিদর্শন বা রেকর্ড দেখলাম অতীতে। তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে রাসেলস ভাইপার নিয়ে ভুল তথ্যের মাধ্যমে প্যানিক ছড়ানো হচ্ছে, সেই সঠিক তথ্যটা, এই ভুল তথ্যের বিপরীতে যে সঠিক তথ্যটা, সেটা সাধারণ মানুষকে জানানোর জন্য, সাধারণ মানুষের এই সাপের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় এবং এই সাপটা যে প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে, সেই বিষয়টাও এনশিওর করে এই সাপটাকে কনজার্ভ করা যায় কিভাবে, মানুষের ক্ষতি না করে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমরা এখন যেটা দেখছি, প্রথমত এটা হচ্ছে রাসেলস ভাইপারের খোলস। এটা একটা অনেক বড় রাসেলস ভাইপার, যথেষ্ট বড় রাসেলস ভাইপার। ক্যামেরায় সেটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি আমার হুকটা রাখলে হয়তো আপনারা বুঝতে পারবেন সাথে, যে এটা কত বড় একটা রাসেলস ভাইপারের শেডেড স্কিন। তো রাসেলস ভাইপারের শেডেড স্কিনে অন্যান্য সাপের ক্ষেত্রে যেটা আমরা শেডেড স্কিনে ফলো করি, লক্ষ্য করি, যে শেডেড স্কিনের উপরে যে মার্কটা, মর্ফোলজিক্যাল যে মার্ক, বডি মার্ক, সেটা সাধারণত খুব কম পড়ে বা অস্পষ্ট হয়। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে শেডেড স্কিনের উপরে রাসেলস ভাইপারের শরীরে যে বডি মার্কটা থাকে, সেইটা এখানে স্পষ্ট, অনেকটা স্পষ্ট। মূল যে আলোচ্য বিষয়, সেটাতে যাওয়ার আগে আমি 2009 সালে প্রথম রাসেলস ভাইপার একটা পেয়েছিলাম, যেটা বাংলাদেশে এটাকে এক্সটিংক্ট ঘোষণা হওয়ার পরে পাওয়া গেছিল। শ্রদ্ধেয় আলী রেজা খান স্যার ওনার বইয়ে এটা নিয়ে যথেষ্ট লিখেছেন এবং একটা সময় এটা আর পাওয়া যায় না বাংলাদেশে, এটা উনি লিখেছেন। তো সেই সময়ে রাসেলস ভাইপার আসলে বাংলাদেশে টিকে ছিল। বাংলাদেশ থেকে রাসেলস ভাইপার একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি। কোথায় টিকে ছিল? ঠিক বরেন্দ্র অঞ্চল, যেটা এক কথায় রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং নওগাঁ জেলার কিছু অংশ নিয়ে যে বরেন্দ্র অঞ্চলটা আছে, সেই অঞ্চলটাতে এই রাসেলস ভাইপার টিকে ছিল। সেটার পরিমাণ কিন্তু, মানে পপুলেশনটা ছিল খুবই কম। এটার কারণ হচ্ছে ওই এলাকাটা প্রায় মরুকরণের মতো অবস্থা হয়ে গেছিল। পরে ইরিগেশনের মাধ্যমে তাদের হ্যাবিটেট, ফুড, বিশেষ করে পানি, এগুলো আবার ঠিকমতো পেতে শুরু করে রাসেলস ভাইপার এবং তাদের প্রজনন বৃদ্ধি হয় এবং প্রজনন ভালোভাবে হওয়ার কারণে সংখ্যা বৃদ্ধি হয়।
তো আমাদের বাংলাদেশের রাসেলস ভাইপারের ইতিহাস যদি আমরা জানতে যাই, তাহলে অনেক পুরনো ইতিহাস। প্রায় 100 বছর আগেও বাংলাদেশের এমন কিছু জেলায় রাসেলস ভাইপার দেখা গেছে বা দেখা যেত, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। 1902 সালে ভারতের যে শান্তিনিকেতন আছে, সেই শান্তিনিকেতনের মহাফেজখানায় কমেন্ট বুক, যেটা সেই কমেন্ট বুক আছে তাদের সংরক্ষিত। সেই কমেন্ট বুকে, তখন তো ব্রিটিশ সময় ছিল, সেই ব্রিটিশ শাসনামলে কয়েকজন ব্রিটেনের নাগরিক এসেছিলেন বাংলাদেশের সুন্দরবন অঞ্চল ঘুরতে, সাতক্ষীরা দিয়ে শ্যামনগর হয়ে এদিকটা দিয়ে। তো ওনাদের সেই যে কমেন্ট বুকের লিখিত কমেন্টে রাসেলস ভাইপারের বর্ণনা পাওয়া যায়, এবং তারা রাসেলস ভাইপার চিনতেন, কারণ তারা তখন সময়ের ন্যাচারালিস্ট ছিলেন। তো তারা রাসেলস ভাইপারটাকে চিনতেন। তো তাদের বর্ণনা অনুযায়ী 1902 সালেও সুন্দরবনের উপকূলের কাছাকাছি আমাদের যে বর্তমান সাতক্ষীরা জেলার শ্যামনগর অংশে, সেই দিকটাতে ওনারা রাসেলস ভাইপার দেখেছেন বলে ওনাদের কমেন্ট বুকে মন্তব্য করেছেন। এর বাইরে একটা সময় আমরা যখন ফিল্ড সার্ভে করি, ফিল্ড সার্ভে করতে যেয়ে লোকাল যারা পুরনো পিপল আছেন, অনেক বয়স্ক মানুষ যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে এই সাপগুলোর ছবি দেখায় এবং এই সাপটার সম্পর্কে তাদের কাছে জানতে চাই। বিভিন্ন জায়গায় যেখানে আমরা ধারণা করেছি থাকতে পারে রাসেলস ভাইপার বা পুরনো ছিল এরকম, সেক্ষেত্রে আমরা কোথায় কোথায় পেয়েছি এটার বর্ণনা, সেটা পেয়েছি ঠাকুরগাঁও জেলায় এবং দিনাজপুর জেলায়। হ্যাঁ, রংপুরেও এটা ছিল বলে আমরা ধারণা করি, যদিও রংপুরের কারো কাছ থেকে এ ধরনের ইনফরমেশন পাইনি। এর বাইরে আর কোথায় পেয়েছি? এর বাইরে পেয়েছি যশোরে। যশোরে এখনও আছে ইন্ডিয়ান বর্ডার সাইড দিয়ে, যে নদীয়ার পাশ দিয়ে যে বাংলাদেশের ইন্ডিয়ান বর্ডার আছে, ওই সাইড দিয়ে এখনও বাংলাদেশের অংশে রাসেলস ভাইপার মাঝে মধ্যে দেখা যায়। তো বর্তমানে আমাদের যে সমস্যাটা রাসেলস ভাইপারের, সেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 28টা জেলা বর্তমানে রাসেলস ভাইপারের উপস্থিতি টের পাওয়া গেছে বা উপস্থিতি পাওয়া গেছে। সেই 28টা জেলাকে আমরা যদি ভাগ করতে যাই, তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নদী কেন্দ্রিক অববাহিকা, এক কথায় বাংলাদেশের পদ্মা নদী এবং পদ্মা নদীর যে শাখা বা উপনদীগুলো আছে, সেগুলো কেন্দ্রিক একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাই রাসেলস ভাইপারের। এবং আরেকটা ডিস্ট্রিবিউশন দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের টিকে থাকা রাসেলস ভাইপার এবং ইন্ডিয়ার বর্ডার সাইড দিয়ে, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং হচ্ছে যশোরের যে সাইডটা দিয়ে, এবং রিসেন্টলি সাতক্ষীরাতেও পাওয়া গেছে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার থেকে মাত্র 2 কিলোমিটার বাংলাদেশের ইনার সাইডে এই রাসেলস ভাইপার পাওয়া গেছে। তো এবং এর মধ্যে কোনটা কোনটা পড়ছে? রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, যেটাতে বাংলাদেশের আদি রাসেলস ভাইপার টিকে ছিল। তাহলে এই যে পদ্মা নদী কেন্দ্রিক এত দূর পর্যন্ত বাংলাদেশের ছড়াই পড়লো এই রাসেলস ভাইপারটা, এই রাসেলস ভাইপারটা কি বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল থেকেই গেছে নদী হয়ে? অ্যাকচুয়ালি তা কিন্তু না। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের সাথে পদ্মা নদীর যোগাযোগ নাই বললেই চলে, এবং এইটার ডিস্টেন্স অনেক বেশি। বরেন্দ্র অঞ্চল থেকে পদ্মা নদীর ডিস্টেন্স অনেক বেশি, এবং আমরা হচ্ছে 2010 সালের আগে এই পদ্মার পাড় দিয়ে কোথাও কোনো রকম কোনো রাসেলস ভাইপারের উপস্থিতি পাইনি। হ্যাঁ, ওই যে হার্পিং করতে যে বা এক্সপিডিশনে যে আমরা আসলে এগুলো খবর নিতাম যে কী কী সাপ তারা দেখছে, ওইখানে আমরা ছবি দেখাতাম, সেভাবে আমরা আসলে কোনো তথ্য তখনও পেয়েছিলাম না। তো 2010 সালে কি হলো, আমি প্রথম একটা সাপের কথা 2009 সালে কিন্তু আমরা পেয়েছিলাম। সেটা কোথায় পেয়েছিলাম? বাংলাদেশের যে বরেন্দ্র অঞ্চল আছে, দুইটা পেয়েছিলাম 2009 সালে। 2009 সালের মার্চ এপ্রিলের দিকে প্রথম যেটা পেয়েছিলাম, সেটা ছিল হচ্ছে তানোরে। আর আরেকটা যেটা পাওয়া গেছিল শেষের দিকে, আগস্টের দিকে, সেটা ছিল গোদাগাড়ী উপজেলার জৈটাবরতলা নামক স্থানে। তো এটা কিন্তু 2009 সালে পাওয়া। এটার সংখ্যা খুবই কমই ছিল। আমি এ পর্যন্ত বরেন্দ্র অঞ্চলের রাসেলস ভাইপার খুব কম সংখ্যক উদ্ধার করার সুযোগ হয়েছে, কারণ পপুলেশন কিছু বাড়লেও পদ্মা নদী কেন্দ্রিক যে পরিমাণে বেড়েছে সেই পরিমাণে কিন্তু বাড়েনি। তো 2010 সালে যখন বন্যা শুরু হলো এবং ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়া হয়েছিল, ঠিক ওই সময়ে পদ্মার যে যে অংশটা গঙ্গা থেকে পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকেছে, যে অংশটায়, সেই অংশের
2 জন জেলে এই সাপের আক্রান্ত হয় এবং তারা লোকালি এই সাপের তখন নামটা দিয়েছিল বল সাপ। নতুন একটা সাপ আসছে যে হচ্ছে ছোঁয়া দিলেই মানুষ মারা যাচ্ছে, নাম বল সাপ। তো তাদের বর্ণনা অনুযায়ী এবং তারা একটা পিটিএ মেরেছিল, একটা ডেথ স্পেসিমেন পাই আমি, সেই স্পেসিমেনটাকে নিয়ে দেখি যে এটা রাসেলস ভাইপার। এবং তাদের কাছ থেকে যে বর্ণনাটা শুনি জেলে এবং মাছিদের কাছ থেকে, যে তারা দেখে যে ভেসে ভেসে এই সাপটা বাংলাদেশের দিকে চলে আসছে। যেহেতু এই সাপটা খুবই অলস প্রকৃতির সাপ, সেই কারণে এরা হচ্ছে কোনো নদীর ফ্লো পেলে সেটা দিয়ে ভাসতে পছন্দ করে। অন্য সাপ হলে কি করতো, তারা করতো কি সাঁতার দিয়ে পাড়ে উঠে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু এরা এই চেষ্টাটা খুব কম করে, খুবই কম করে এবং খুবই অলস প্রকৃতির। তো তারা করছে কি, যে কচুরিপানা বা কোনো কিছু নদী দিয়ে ভেসে যাচ্ছে সেটার উপরে আশ্রয় নিয়ে তারা ভাসতে ভাসতে কত দূর, অনেক দূর চলে যাচ্ছে। তো প্রথম যখন 2010 সালে আমি এই পদ্মা নদী কেন্দ্রিক রাসেলস ভাইপার পেলাম, সেটা ছিল চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর যে গোদাগাড়ির অংশ দিয়ে পদ্মা ঢুকেছে বাংলাদেশে, ঠিক সেই অংশটাতে, এবং সেখানে কিছু ইনসিডেন্ট ঘটেছিল। ঠিক সেই বছরেরই এটার ঘটনা জুন জুলাইয়ের দিকে, ঠিক নভেম্বরে আমরা এটা পেলাম রাজশাহীর যে টিবাদ এবং কাটাখালী নামক স্থানের যে অংশটা আছে পদ্মার পাড় দিয়ে, সে অংশে। পরবর্তী বছরে আমরা এটাকে পেলাম কোথায়, 2011 সালে আমরা পেলাম নাটোরের লালপুর এবং গোপালপুর দিয়ে যে পদ্মা নদী গেছে সেই অংশে। 2012 সালে আমরা এটা পাবনার ঈশ্বরদীর রূপপুর অংশে পেলাম, ওখান থেকে রেস্কিউ হলো এবং ওইখান থেকে ইনফরমেশন আসলো, বাইটের রেকর্ডও আসলো 2-1টা। পরবর্তী বছরগুলোতে 2013-14তে এটা পৌঁছায় গেল কোথায়, রাজবাড়ী জেলা, এবং 14 থেকে 16-র মধ্যে, 2014 থেকে 16-র মধ্যে এটা প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়লো এবং ইনসিডেন্ট হতে শুরু করলো। কারণ ওইখানে যে পদ্মা নদীর মাছের যে চরগুলো সেটা অনেক বড় বড় ছিল। সেটা হচ্ছে কোথায়, ফরিদপুরের চর ভদ্রাসন এবং সদরপুর উপজেলার যে নদী কেন্দ্রিক চর এবং নদী পাড়ে। এবং ওইখানে কিন্তু 2014 থেকে 17 পর্যন্ত অনেক স্নেক বাইট হয়েছে, বিশেষ করে রাসেলস ভাইপারের, এবং অনেক জন মারা গেছে। সেই সময়টা কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরবর্তী বছরে আমরা 17 সালে যে পেলাম কোথায়, সেটা হচ্ছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। তারপরে পেলাম নড়িয়া, সখীপুর, তারপরে পেলাম মাদারীপুরের শিবচর, তারপরে এই তো 2019-20 সালে আমরা পেলাম হচ্ছে কোথায়, চাঁদপুরে যে, এবং একটা পাওয়া গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডুর গুলিয়াখালী সি বিচে। তো এইভাবে আসলে এই দিকটা দিয়ে এরা ছড়াইছে, এবং এই পদ্মার যে অন্য শাখা নদীগুলো আছে সেটার মাধ্যম দিয়ে বরিশাল, পটুয়াখালী পর্যন্ত, ভোলা পর্যন্ত কিন্তু এই রাসেলস ভাইপার গেছে। হ্যাঁ, এবং এরা যেটা করছে এই অংশগুলোতে প্রচুর কি করছে, প্রজনন করছে। তো তারা যে প্রজননটা করছে এটা কেন করছে, মানে তারা কি ভালো হ্যাবিটেট পাচ্ছে, তাদের উপযুক্ত পরিবেশ পাচ্ছে, এই কারণে এত বেশি প্রজনন করছে? এটা কি স্বাভাবিক? আসলে এটা কিন্তু স্বাভাবিক না। রাসেলস ভাইপারের উপরে গবেষণা করে দেখা গেছে যে এরা যদি তাদের বিরূপ প্রকৃতিতে থাকে, মানে তাদের হ্যাবিটেট যদি বিরূপ হয়, তাহলে কি করে, তারা হচ্ছে বাচ্চা উৎপাদন বৃদ্ধি করে। এবং আপনারা জানেন যে রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়। তো আমরা যেটা করলাম এটা নিয়ে একটা, এত যখন বাড়তে শুরু করলো 2014, 15, 16 সালের দিকে, তখন কি করলাম, এটা নিয়ে ফিল্ড পর্যায়ে স্টাডি শুরু করলাম এবং গবেষণা শুরু করলাম। এর মাধ্যম দিয়ে আমরা যেটা পেলাম যে এ পর্যন্ত আমরা যতগুলো জুভেনাইল, এক কথায় বাংলাদেশে এসে যারা যে বাচ্চাগুলো উৎপন্ন হয়েছে, বাচ্চাগুলো বাংলাদেশের অংশে এসে পেরেছে, যারা হয়তো প্রথম দিকে অল্প কিছু এসেছিল, পরবর্তী বছরগুলোতে তারা বাচ্চা উৎপাদন শুরু করে, এবং বাংলাদেশে যে বাচ্চাগুলো জন্ম হয় এদের 78%, 100টা বাচ্চা যদি আমরা সেক্সিং করেছি, মানে মেল নাকি ফিমেল এটা চেক করেছি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই পেয়েছি 78% পেয়েছি ফিমেল বেবি। তো এটা কারণ কি, এটার মেইন কারণ হচ্ছে তারা বিরূপ আবহাওয়ার মধ্যে আছে, বিরূপ প্রকৃতির মধ্যে আছে। দেখেন, এরা হচ্ছে শুষ্ক অংশের সাপ। রাসেলস ভাইপারের কিন্তু একটা রোগ হয়। রাসেলস ভাইপার বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনে শুধু যে ঝোপঝাড় কেটেছিল আগে যেটা ছিল সেটাকে আমি মনে করি না। রাসেলস ভাইপারের একটা রোগ হয়, সেটা হয় অতিরিক্ত ময়েশ্চারের মাধ্যমে। আর আপনারা জানেন পানির আশপাশ দিয়ে ময়েশ্চার বেশি থাকে। তাহলে কি রাসেলস ভাইপারের জন্য পদ্মার চর বা পদ্মার পাশ দিয়ে উপযুক্ত হ্যাবিটেট? আমি মনে করি না পদ্মার চর বা পদ্মার পাড় রাসেলস ভাইপারের জন্য উপযুক্ত হ্যাবিটেট, কারণ সেখানে ময়েশ্চার অনেক বেশি থাকে। যদি ময়েশ্চার অনেক বেশি থাকে প্রকৃতিতে, তাহলে কি হয়, এই রাসেলস ভাইপার সাপের একটা ইনফেকশন হয়।
সেই ইনফেকশনটা কি সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়। এটাকে বলা হয় রট স্কেল ডিজিজ। তো এই রট স্কেল ডিজিজটা হচ্ছে আপনার কমিউনিকেবল ডিজিজ, মানে এটা ছোঁয়াচে। যখন একটা রাসেলস ভাইপারের এই ফাঙ্গাল ইনফেকশনটা হয়, তখন কি হয়, এর মাধ্যম দিয়ে আশপাশের আরও যে রাসেলস ভাইপার আছে তারা এই রট স্কেল ডিজিজে আক্রান্ত হয় এবং এটা নির্বংশ হতে থাকে, একসাথে সবগুলোই মারা যায়। আমি এটাকে অন্যতম একটা কারণ বলে ধারণা করি। এতক্ষণ রাসেলস ভাইপারের খোলস দেখাইলাম, এখন যাব রাসেলস ভাইপার সরাসরি। রাসেলস ভাইপার নিয়ে একটা কথা প্রচলিত হচ্ছে যে রাসেলস ভাইপার সাপটা মানুষকে তেড়ে কামড় দেয় এবং হচ্ছে সে কামড় না দেয়া পর্যন্ত শান্ত হয় না এবং সে খুবই অ্যাগ্রেসিভলি কামড় দেয়। আসলে রাসেলস ভাইপার সাপ তেড়ে এসে কামড় দেয়, এটা কিন্তু একদম সত্য কথা না, একদমই সত্য না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খড় রাখা হয়েছে, ধানের খড়। এটা বোঝানোর জন্য যে রাসেলস ভাইপারের ক্যামোফ্লাজটা আসলে খড়ের সাথে কেমন হয়। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছে তো এই কৃষি শ্রমিক যারা যারা হচ্ছে কি করে ধান কাটতে যায়, তারা কৃষি শ্রমিকরা। তো আমাদের এইখানে একটা রাসেলস ভাইপার আছে, হ্যাঁ। তো আমি এটাকে বের করব, বের করার পরে ও ওপেন হলে আমাকে অ্যাগ্রেসিভলি তেড়ে এসে কামড় দেয় কিনা সেটা হচ্ছে দেখানোর জন্য। যে রাসেলস ভাইপারটা আমরা আজকে দেখাচ্ছি, এই রাসেলস ভাইপারটা কিন্তু অনেক বড়, বিগ ওয়ান, হ্যাঁ, অনেক বড় একটা সাপ। আচ্ছা দেখেন, এই সাপটা হচ্ছে কি করছে, যে লুকায় যাওয়ার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখেন, সে কিন্তু তেড়ে আসলো না আমাকে কামড়াইতে, বরং সে কি করতেছে, আবার লুকানোর চেষ্টা করছে। তো যেটা হতো, আমি যদি না বুঝে তার যে রেঞ্জ, বাইটিং রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে যদি আমি পৌঁছায় যাইতাম, এই যে পালানোর চেষ্টা করছে দেখেন, তাহলে সে কিন্তু কামড় দিতে পারতো। তো তারা কত দূর থেকে কামড় দিতে পারে, একটা রাসেলস ভাইপার তার তার যে বডি লেন্থ, সেই বডি লেন্থের 2/3, মনে রাখবেন, যদি একটা রাসেলস ভাইপার 3 ফিট লম্বা হয়, তাহলে সে 2 ফিট দূরে যেয়ে কামড় দিতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সে কিন্তু তেড়ে এসে কামড় দিচ্ছে না, সে হিসিস করছে এবং পালানোর চেষ্টা করছে। যদিও তারা খুবই অলস, তারপরেও কিন্তু তারা পালানোর চেষ্টা করতেছে। দেখেন, সে কি তেড়ে এসে কামড় দিচ্ছে? আমি কিন্তু তার থেকে 2-3 ফিটের মধ্যে আছি, সে ইচ্ছে করলে আমাকে এসে কামড় দিতে পারে। আপনারা হয়তো ভাববেন যে আমি স্টিকটা সামনে রাখছি, এটার জন্য সে কামড় দিতে আসছে না বা ভয় পাচ্ছে। আমি স্টিকটাকে সরাই নিলাম, তারপরে দেখেন যে সে আসলে কামড় দেওয়ার চেষ্টা করছে না। তো এই যে কথাটা প্রচলিত আছে যে রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয়, এই কথাটার সাথে আমি কখনোই একমত না। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক রাসেলস ভাইপার দেখেছি, অনেক রাসেলস ভাইপার উদ্ধার করেছি, অনেক রাসেলস ভাইপার নিয়ে কিপিং করার, রাখার, ব্রিডিং করার অভিজ্ঞতা হয়েছে। তো আমি এটুকু জানি যে রাসেলস ভাইপার কখনো তেড়ে এসে কামড় দেয় না। তারা কি করে, তাদের রেঞ্জের মধ্যে পৌঁছায় গেলে তারা আতঙ্কিত হয়ে আসলে রেঞ্জের মধ্যে পেলে কামড় দেয়। আচ্ছা, যদি কেউ রাসেলস ভাইপারের রেঞ্জের মধ্যে পড়ে যান, পড়ার পরে যদি আপনি দেখতে পান যে রাসেলস ভাইপার, তো আপনি সেই জায়গায় স্ট্যাচু হয়ে যাবেন। আপনি যদি একটুও মুভ না করেন, তাহলে কিন্তু সে আর আপনাকে কামড় দিবে না। দেখেন আমার পা থেকে তার ডিস্টেন্স কতটুকু, দেখলে বুঝতে পারবেন, বুঝছেন, সে তো তেড়ে এসে কামড় দিচ্ছে না। যদি আপনি স্ট্যাচু হয়ে দাঁড়ায় যেতে পারেন, তাহলে সে যদি বাইটিং পজিশনেও থাকে, তো বাইটটা নাও করতে পারে, না করার সম্ভাবনা বেশি থাকবে। বরং আপনি যদি ওকে দেখার পরে ওর রেঞ্জের মধ্যে থেকে লাফ দেন বা পালানোর চেষ্টা করেন, তাহলে বাইটিং হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। কারণ কি, রাসেলস ভাইপার অনেক ফাস্ট বাইট করে। আপনারা জানেন যে রাসেলস ভাইপার অনেক দ্রুত বাইট করে, যেটা একটা মানুষের মুভমেন্টের চেয়ে অনেক বেশি ফাস্ট। সো এই জিনিসটা তো ক্লিয়ার হলে আপনারা, যে রাসেলস ভাইপার আসলে তেড়ে এসে কামড় দেয় না, এই বিষয়টাতে আপনারা ক্লিয়ার। দেখেন আমার থেকে মাত্র কত ডিস্টেন্সে, সে মাত্র 2 থেকে 3 ফিট ডিস্টেন্সে, এবং তাকে আমি ডিস্টার্ব করছি। স্বাভাবিকভাবেই সে ডিস্টার্ব, কিন্তু তারপরও সে তেড়ে এসে কামড় দেওয়ার প্রবণতা তার নাই। অন্য সাপ হলে কি হতো, অনেক ফাস্ট মুভ করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করত। ও কিন্তু খুব ধীর গতিতে, দেখেন কত ধীর গতিতে পালাচ্ছে, চলে যাওয়ার চেষ্টা করছে। তো রাসেল ভাইপার যে তেড়ে এসে কামড় দেয়, এই কথাটা একবারেই সত্য নয়, এটা একদম সম্পূর্ণ ভ্রান্ত, ভুল ধারণা। এই বিষয় নিয়ে যত তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, তত বেশি মানুষ প্যানিক হচ্ছে, এটা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ রাসেলস ভাইপারকে মারতে যাচ্ছে, মারতে যে আতঙ্কিত রাসেলস ভাইপারের বাইটের শিকার হচ্ছে এবং মারা যাচ্ছে। তো কি হচ্ছে, আলটিমেটলি আমাদের দুই দিক থেকে ক্ষতি হচ্ছে, সেই সাপটাও মারা পড়ছে এবং মানুষও মারা পড়ছে। তো আমাদেরকে কি করতে হবে, সাপ মেরে যে এটা সমাধান, সেটা কিন্তু না। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে
যে রাসেলস ভাইপার থেকে বর্তমান সমস্যা নির্মূলের উপায়টা কি, মানে বর্তমান যে সমস্যা সেটা নির্মূলের উপায়টা কি। এটা থেকে নির্মূল বা পরিত্রাণের উপায় একেবারে ক্লিয়ারলি নেই, তবে দুইটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, মর্টালিটি রিডিউস করতে পারি। একটা হচ্ছে রাসেলস ভাইপার যে অংশগুলোতে, বাংলাদেশের যে অঞ্চলগুলোতে পাওয়া যাচ্ছে বা ইনসিডেন্ট ঘটছে, সেই অঞ্চলগুলোকে রেড জোন ঘোষণা করে সেখানে কৃষি শ্রমিকের ব্যবহার কমিয়ে যান্ত্রিক যে কৃষি উপকরণগুলো আছে সেগুলো ব্যবহার করা। যেমন ধান কাটতে কৃষি শ্রমিক না দিয়ে ধান কাটার মেশিন আছে, মাড়াইয়ের মেশিন আছে, সেগুলো ব্যবহার করা। এতে করে আমরা হচ্ছে কনফ্লিক্টটা কমায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, সংখ্যা কমানো। এরা যেহেতু প্রাকৃতিকভাবে এটা উৎপাদন বেশি করছে, একটা সময় আসবে যে ওরা প্রাকৃতিকভাবেই নিজেদের যে আপনার ইকোসিস্টেমের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের ফর্মুলায় পড়ে নিজেরাই সংখ্যা আবার কমে আসবে। তারা এখন কেন সংখ্যা বৃদ্ধি করছে এটার কারণ কিন্তু আমি একবার বলেছি। রাসেলস ভাইপার তাদের উপযুক্ত পরিবেশ পেয়েছে বলে যে এত বেশি সংখ্যা বৃদ্ধি করছে তা কিন্তু না। রাসেলস ভাইপার যে হ্যাবিটেটে আছে এখন, সেই হ্যাবিটেটটা ওদের একেবারেই উপযুক্ত না, কারণ ওখানে অনেক ময়েশ্চার থাকে। হ্যাঁ, আবার দিনের বেলায় অনেক বালির তাপ থাকে যেটা ওরা সহ্য করতে পারে না। তো তারপরে হচ্ছে কাশবন টাইপের বন ওরা যে খুব বেশি পছন্দ করে এমন কিছু না, বরং ওরা হচ্ছে খড়ের গাদা বা এই যে স্তূপ করে রাখা খড়, এরকম জায়গাতে বেশি থাকতে পছন্দ করে। বা নারিকেলের কোনো খোসা রাখা থাকলে, এক কথায় কোনো স্তূপ করে রাখা কোনো কিছুর নিচে ওরা থাকতে বেশি পছন্দ করে। তো রাসেলস ভাইপার তীরে এসে কামড় দেয়, এই কথাটা একেবারেই ভিত্তিহীন। পরিত্রাণের উপায় নিয়ে যেটা বলছিলাম, সেই অংশগুলোর আমরা প্রচুর প্রচারণা চালাইতে হবে। ওই অংশগুলোর যারা রেস্কিউয়ার আছে, কাছাকাছি রেস্কিউয়ার ডেভেলপ করতে হবে বন বিভাগ এবং বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, আর একটা কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরা যদি একটা সমন্বয় কমিটি তৈরি করে এবং হচ্ছে কি সমন্বয় করে কাজ করে এই রাসেলস ভাইপারের সমস্যা নির্মূলের জন্য, তাহলে এটা থেকে খুব দ্রুত রিকভার করা, মানে পরিত্রাণ পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। দেখেন, রাসেলস ভাইপার পুরো কি ঢাকা জেলায় ছড়াই গেছে তা কিন্তু না। রাসেলস ভাইপার কি পুরো মানিকগঞ্জ জেলায় ছড়াই গেছে তা কিন্তু না। রাসেলস ভাইপার ছড়াইছে কোথায়? পদ্মা অববাহিকা কেন্দ্রিক ইনার সাইডের দিকে 1 থেকে 1.5 কিলোমিটার। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে খাল বা ওই যে নদী কেন্দ্রিক যে ক্যানেলের সংযোগ আছে সেটার মাধ্যম দিয়ে হয়তো অনেক দূরে একটু ছড়াইছে। সেই জায়গাগুলোকে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে এবং সেই জায়গায় প্রচুর প্রচারণা চালাতে হবে। কৃষকদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে হবে স্নেক বাইটের জন্য, ট্রিটমেন্টের জন্য। সেই এলাকার যে উপজেলা হাসপাতালগুলো আছে সেগুলোকে প্রিপেয়ার করতে হবে, এনশিওর করতে হবে। এর পাশাপাশি আমরা যেটা করতে পারি যে দ্রুত ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখা। যে অংশগুলোতে এই রাসেলস ভাইপারের উপদ্রব হচ্ছে, এই অংশগুলো যে হিউজ অ্যামাউন্ট অফ এরিয়া যদি আমরা মনে করি তাহলে কিন্তু না। খেয়াল করে দেখবেন, পদ্মা বা এই নদীগুলো যে পাশ দিয়ে গেছে তার থেকে ইনার সাইডের 1-1.5 কিলোমিটার ভেতরে এরা প্রবেশ করেছে, এর বেশি কিন্তু তারা প্রবেশ করেনি। ওই সকল এলাকাগুলোতে আমরা কি করতে পারি, যে বন্যপ্রাণী, অন্যান্য বেজি বা, ও আচ্ছা, রাসেলস ভাইপারের সাথে বেজির একটা মজার বিষয় আছে। বেজি অন্যান্য সাপের সাথে খুব ভালো ফাইটার হলেও রাসেলস ভাইপারের সাথে তারা কিন্তু খুব বেশি লাগতে আসে না। এটার অন্যতম কারণ রাসেলস ভাইপারের হচ্ছে বড় ফ্যাং। আপনারা জানেন যে রাসেলস ভাইপার সাপের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিস্তারযুক্ত সাপ। তো যেটা করে বেজিরা সাধারণত, ওরা যখন ফাইট করে তখন ওদের স্কিনটা অনেক ফ্লেক্সিবল থাকে এবং এর বাইরে যেটা হয়, তাদের যে শরীরের লোম সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে জাস্ট তারা বাইটটাকে অ্যাভয়েড করে চলে। কিন্তু রাসেলস ভাইপারের অনেক বড় ফ্যাং হওয়ার কারণে কোনো কারণে সাধারণত তারা এই ফ্যাংটা বেজির শরীরে বিঁধে যাওয়ার চান্সেস থাকে। এর জন্য খেয়াল করে দেখবেন বেজি রাসেলস ভাইপারের সাথে খুব বেশি পাঙ্গা নেওয়ার চেষ্টা কিন্তু করে না। সেটা একটা কারণ। তো এর বাইরে আমরা অন্যান্য প্রাণী রাখতে পারি, যেমন ব্যান্ডেড ক্রেট আছে, যেটা আসলে মানুষের জন্য ক্ষতিকর না, উপকারী সাপ। সেই সাপগুলো সেই অংশে ছেড়ে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তবে একটা সময় আমরা যদি মানুষজনকে সচেতন করতে পারি, একটা সময় ওরা নিজেরাই কিন্তু নিজেদের পপুলেশনটাকে কন্ট্রোল করবে। এটা হচ্ছে একটা বিষয়। তো এর জন্য আমাদের সদিচ্ছা দরকার। এক কথায়, উপদ্রুত অঞ্চলে রাসেলস ভাইপারের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপদ্রুত অঞ্চলের যে কৃষকরা আছে যারা আসলে এই রাসেলস ভাইপার সাপের দ্বারা আক্রান্ত হয়, তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে হবে, এটা নিয়ে জানাইতে হবে, তাদেরকে সচেতন করে তুলতে হবে, তাদেরকে কিছু ইকুইপমেন্টাল সাপোর্ট দিতে হবে।
আর ওইখানে কিছু কাজ, যে কাজগুলো করতে যে অনেক বেশি ইনসিডেন্ট ঘটে, যেমন ধান কাটা, গম কাটা বা ভুট্টা কাটা, এই কাটাই এবং মাড়াইয়ের কাজগুলো চেষ্টা করতে হবে যান্ত্রিকীকরণের মাধ্যমে এটা কমপ্লিট করার। দেখেন, রাসেলস ভাইপার যে আসলে তেড়ে এসে কামড় দেয় না, এটা হচ্ছে প্রমাণিত, এবং এরা হচ্ছে রেঞ্জের মধ্যে পেলেই কামড় দেয়। আচ্ছা, রাসেলস ভাইপারের জীবন চক্র নিয়ে কিছু কথা বলা যেতে পারে। এরা সাধারণত বছরের বেশিরভাগ সময়ই ব্রিডিং করার সক্ষমতা রাখে। আপনারা অনেকেই জানেন যে রাসেলস ভাইপার শুধু না, স্নেকের ওরা একটা ইয়ে করে, তাদের একটা সেক আছে যেটাকে হচ্ছে সিমেন্ট সেক বলা যায়। তো ওরা যদি কখনো মেটিং করে, তার সিমেন্টটাকে তারা সেই সিমেন্ট সেকে প্রিজার্ভ করতে পারে। হ্যাঁ, এটার মাধ্যম দিয়ে তাদের উপযুক্ত সময় অনুযায়ী তারা হচ্ছে প্রেগনেন্ট হতে পারে এবং বাচ্চা উৎপাদন করে। সেক্ষেত্রে আচ্ছা, অনেক কথা হলো রাসেলস ভাইপার নিয়ে। একটা প্রশ্ন আমাকে কয়েকদিন ধরে করেছিল একজন, যে রাসেলস ভাইপার সাপ প্রজনন উপযুক্ত কখন হয়, কোন বয়সে যে হয়। রাসেলস ভাইপার মেলদের ক্ষেত্রে যেটা হয়, 4 থেকে 4.5 বছর বয়সে যারা, তারা হচ্ছে মেটিং করার উপযুক্ত হয়। আর ফিমেল গুলোর ক্ষেত্রে যেটা হয়, 3 থেকে 3.5 বছর বয়সে এরা মেটিং করার জন্য উপযুক্ত হয়, এবং মেটিং করার পরে তারা তাদের সুবিধা এবং সময় মতো বাচ্চা উৎপাদন করে। তবে যেগুলো ইয়াং এজড, মানে প্রথম মেটিং করছে বা প্রথম বাচ্চা দিবে, এরা সাধারণত করে কি, নভেম্বর মাসের দিকে এরা হচ্ছে মিটিংটা করে, অক্টোবর থেকে নভেম্বর মাসের দিকে, এবং এরা বাচ্চা প্রসব করে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। আর যেগুলো ম্যাচিউরড রাসেলস ভাইপার ফিমেল, এরা সারা বছরের যে কোনো সময়ই বাচ্চা প্রসব করতে পারে। আচ্ছা, আমাদের লাইভ অনেকক্ষণ হয়ে যাচ্ছে। আমরা আর কোনো দেখি কারো প্রশ্ন আছে কিনা এই বিষয় নিয়ে। প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, যে মেন বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয় না। এটাকে ওইভাবে কিলিং ম্যাশিং উপাখ্যান বা ইয়ে করা, উপাধি দেওয়াটা একদমই ঠিক না। রাসেলস ভাইপারের কাছাকাছি চলে গেলে তারা হচ্ছে আসলে বাইটটা করে। হ্যাঁ, এটা হচ্ছে মেন বিষয়। এই যে হিস হিস সাউন্ডটা, ওরা যখন ওদের কাছাকাছি মানুষ চলে যায়, এই হিস হিস সাউন্ডটা তারা কিন্তু করে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের ধান ক্ষেত বা যে সকল এলাকায় রাসেলস ভাইপার আছে, এই ধরনের হিস হিস সাউন্ড শোনেন, তাহলে সতর্ক হয়ে পড়বেন, যে এখানে সতর্ক হয়ে যাবেন যে এখানে রাসেলস ভাইপার থাকার সম্ভাবনা আছে। সতর্কভাবে এখানে পথ চলবেন। সর্বোপরি আমাদের যেটা দরকার, সচেতনতা, সচেতনতা, সচেতনতা। সচেতনতার বিকল্প কোনো কিছু নেই। আমি যখন সবাইকে সচেতন করে তুলতে পারবো, আমরা যখন সবাইকে সচেতন করে তুলতে পারবো, তখনই রাসেলস ভাইপারের কামড়ে যে মৃত্যুর বিষয়টা, সেটাকে মর্টালিটিটাকে রিডিউস করা যাবে এবং কনফ্লিক্টটা কমানো যাবে। আচ্ছা, রাসেলস ভাইপারের বিষক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে একটু বলা যায়। রাসেলস ভাইপার হেমোটক্সিন বিষযুক্ত সাপ। তো হেমোটক্সিন বিষের কাজ কি? এরা হচ্ছে ব্লাড সেলগুলোকে ভেঙে ফেলে, টিস্যুকে ড্যামেজ করে। এটা এক্সটার্নালি আমরা দেখতে পাই। এক্সটার্নালি হচ্ছে কি হতে পারে, ব্লিস্টার হতে পারে, ব্লিস্টার হয়ে সেখান থেকে ব্লিস্টার ফেটে যে ব্লিডিং হতে পারে, এবং ওখান থেকে গ্যাংগ্রিনও হতে পারে। এটা এক্সটার্নাল। এটা বাইটের পরে যত সময় বেশি লাগবে ভেনমটাকে নিউট্রালাইজ করার জন্য, তত বেশি এই সমস্যাগুলো হতে শুরু করবে। আচ্ছা, আরো একটা বিষয় এই ছড়াইছে কিছুদিন ধরে, যে বাংলাদেশে যে অ্যান্টিভেনমটা ইন্ডিয়া থেকে আসে, বা যে প্রচলিত অ্যান্টিভেনম, সেটা রাসেলস এর এগেনস্টে কার্যকর না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। আমাদের দেশে যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমটা আসে ইন্ডিয়ার বিনস থেকে বা ভারত সিরাম থেকে, এটা আসলে রাসেলস এর যে ভেনম, সেটাকে সঠিক সময়ের মধ্যে যদি অ্যান্টিভেনম দেয়া হয়, তাহলে নিউট্রালাইজ করতে সক্ষম। এটার নিউট্রালাইজিং পাওয়ারটা আছে। কিন্তু
রাসেলস ভাইপারের বাইটের পরে কিছু ইন্টারনাল ফাংশনাল জটিলতা দেখা দেয়, যেমন কিডনি ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, অনেকের হচ্ছে লং টার্মে হচ্ছে সিমটম ডেভেলপ করে। যেমন আমি কিছু রোগীকে অবজার্ভ করেছিলাম যারা রাসেলস ভাইপারের বাইট হওয়ার পরে মেডিকেল থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাসায় গেছে। অনেকে 1 মাস, 2 মাস, 3 মাস ট্রিটমেন্ট নিয়েছে, অনেককে 6 মাস পর্যন্ত ট্রিটমেন্ট নিতে হয়েছে, আমি দেখেছি। তো তারপরেও তারা যে হচ্ছে কি হয়েছে, বিভিন্ন ডিসএবিলিটিস এর শিকার হয়েছে এবং অনেকে মারাও গেছে, এরকম রেকর্ড আছে। আমি প্রায় 113টা এরকম তথ্য পেয়েছি যারা হচ্ছে স্নেক বাইট হওয়ার পরে মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে বাসায় গেছে। তাদের তথ্য যাচাই বাছাই করে এবং অ্যানালাইজ করে যেটা পেয়েছি, যে এদের মধ্যে থেকে 22% হচ্ছে মানুষ এই ফাংশনাল বা ইন্টারনাল জটিলতার শিকার হচ্ছে এবং স্নেক বাইট ট্রিটমেন্ট নেয়ার পরেও বিভিন্ন ধরনের ডিসএবিলিটিস এর শিকার হচ্ছে। তো এদের এই যে 22% যে পেশেন্ট, এদের হচ্ছে কেস স্টাডি করে দেখলাম, বাইটিং কেস স্টাডি করে, যে তারা স্নেক বাইটের পরে কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা, এমনকি 16 ঘন্টা পরে মেডিকেল ট্রিটমেন্ট নেয়ার রেকর্ড আছে। তো যারা হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে রাসেলস ভাইপারের বাইটের পরে ট্রিটমেন্ট নেন বা নিতে যান, তাদের ইন্টারনাল জটিলতা খুব কম থাকে। যারা অনেক দেরি করে যান, কোনো ওঝার কাছে সময় নষ্ট করে বা কোনো কারণে সময় নষ্ট করে অনেক পরে যান ট্রিটমেন্ট নিতে, তাদের ক্ষেত্রেই এই জটিলতাগুলো আসলে বেশি আসে। সেক্ষেত্রে দেখেন, আমাদের বাংলাদেশের যদি অ্যান্টিভেনমও হয়, আমরা যদি নিজেরাও অ্যান্টিভেনম প্রডিউস করতে পারি, তো কি হবে, এটার এগেনস্টে ডোজেসটা কম লাগতে পারবে। কিন্তু পেশেন্ট যদি অনেক লেট করে মেডিকেলে যায়, তো সেই যে ইন্টারনাল ড্যামেজ করা, সেই ড্যামেজ করার সুযোগ তো ভেনম পেয়ে যাবে। সো তখন কিন্তু অ্যান্টিভেনম এটাকে ভেনমটাকে নিউট্রালাইজ করতে পারলেও যে ইন্টারনাল জটিলতাগুলো তৈরি হওয়ার, সেটা কিন্তু তৈরি হতেই থাকবে। সেক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। যদি আমাদের দেশের অ্যান্টিভেনমও তৈরি হয়, সেক্ষেত্রেও মানে যত দ্রুত সম্ভব মেডিকেল ট্রিটমেন্ট না নিলে এই যে ফাংশনাল, যে ইন্টারনাল যত ফাংশনাল জটিলতাগুলো আছে, সেই জটিলতাগুলো কিন্তু থাকবেই। তো এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। যখন আমরা অ্যাওয়ারনেস করব, এই বিষয়গুলো বলবো যে যত দ্রুত সম্ভব স্নেক বাইটের পরে, সে যে স্নেকেরই হোক না কেন, তারা যেন মেডিকেল ট্রিটমেন্ট নেয়। এখানে আমি আরো একটা বিষয় বলি, আমাদের স্নেক বাইট ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক অব্যবস্থাপনা আছে। অনেক ডাক্তাররা ভুলভাল ট্রিটমেন্ট দেন। দেখা যাচ্ছে ড্রাই বাইটে সিমটম ডেভেলপ করার আগেই হচ্ছে অ্যান্টিভেনম পুশ করে বসে থাকেন। অনেকে অ্যান্টিভেনম দিতে দেরি করেন, যেগুলো খুব সামান্য সিমটম, সেগুলোকে হয়তো ওনারা রিড করতে পারেন না। তো এই ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। যেমন আমরা রাজশাহী মেডিকেলে দেখলাম একজন রাজশাহী ইউনিভার্সিটির এক ছেলেকে, যে মাস 2-3 আগে বাইট হলো, সে মারা গেল। সে কিন্তু সময় মতো এসেছিল। তো সেক্ষেত্রে আমাদের মেডিকেল গুলোকে, ডাক্তারদেরকে, বিশেষ করে নার্সদেরকে প্রিপেয়ার করতে হবে। এই কারণেই যে এই যে অবজারভেশন পিরিয়ডটা, বাংলাদেশে তো অ্যান্টিভেনম দেওয়ার পরে, 1 ডোজ দেওয়ার পরে বা হাফ ডোজ দেওয়ার পরে অবজারভেশন হতে থাকে। হ্যাঁ, যে রোগী ডেভেলপ করছে কিনা। সেক্ষেত্রে নার্সরা এটা বেশি করেন। তো নার্সদেরকে স্নেক বাইট ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের উপরে আরো দক্ষ করে তুলতে হবে। এটা খুবই জরুরি, এবং পেশেন্টদের সাথে আন্তরিক হতে হবে। উপজেলা লেভেলগুলোতে স্নেক বাইট ট্রিটমেন্ট সামগ্রিকভাবে এনশিওর করতে হবে। এই কাজগুলো করতে পারলে, এবং উপদ্রুত অঞ্চলের আহ কৃষিকাজের ক্ষেত্রে আমরা যত যান্ত্রিকীকরণ করতে পারবো, তত বেশি আমরা এই কনফ্লিক্ট থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ ধরে কথা বলছি। আর কথা বলার মাঝে যেহেতু সামনে রাসেলস আছে, জানেন যে অনেক ফাস্ট বাইট করে, এটা ঠিক, কিন্তু তেড়ে এসে কামড় দেয় না। আমি তার থেকে, এই যে দেখেন, আমি তার থেকে খুব বেশি ডিস্টেন্সে কিন্তু নেই। এটা অনেক বড় একটা রাসেলস ভাইপার। তো আমি অনেকেরই প্রশ্ন কমেন্ট পড়তে পারি নাই, আমি কমেন্ট পড়ে পড়ে সেগুলো পরে হচ্ছে রিপ্লাই দিয়ে দিব। এর মধ্যে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা এটাতে কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে আমি সেগুলো জানাতে চেষ্টা করবো আপনাদেরকে। এতক্ষণ ধরে আমার সাথে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। বাঁচতে হলে জানতে হবে, রাসেলস ভাইপারকে যদি আমরা এভাবে মানে কিলিং মেশিন এবং আতঙ্কের বা প্যানিক আকারে মানুষের মধ্যে উপস্থাপন করি, তো শুধু রাসেলস ভাইপার না, অন্যান্য সাপের প্রতিও মানুষের হচ্ছে এই প্যানিকটা আরো বেশি ছড়ায় পড়বে। এটা টোটাল বায়োডাইভার্সিটির জন্যই একটা সমস্যা, হুমকি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারলে এই রাসেলস ভাইপারের যে পপুলেশন নিয়ন্ত্রণ, বিশেষ করে সেই জায়গায় কনফ্লিক্ট কমানো এবং মর্টালিটি রিডিউস করা, সেগুলো করা সম্ভব হবে। তো সাপে কামড়ালে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়। ধন্যবাদ সবাইকে।